যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ। আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন এটার হেদায়ত হওয়ার দিন শেষ। কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করবো। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি না এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট। এখানে তার বক্তব্যতে এবং তার ভিডিওগুলোতে তথ্য সহকারে তিনি উপস্থাপন করছে যে আসিফ নজরুল মূলত ভারতের রয়ের এজেন্ট। তারই কিছু অংশ আজকে আপনাদেরকে দেখাবো। সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন যে আসিফ নজরুল ভারতের রয়ের এজেন্ট এবং তার ব্যক্তিগত কিছু পরকে লিপ্ত থাকা ভিডিও ক্লিপ সম্পর্কে তিনি কথা বলেছেন, রেকর্ড সম্পর্কে কথা বলেছেন। আসিফ নজরুল সাংবাদিক ইলিয়াসকে ফোন করে কি বলেছিলেন সে কথাও তিনি শেয়ার করেছেন। তা আসুন আমরা বিস্তারিত সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে আমরা শুনে আসি। যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ। আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন এটার হেদায়ত হওয়ার দিন শেষ। কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করবো। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো, এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি না এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই ভাই দেখেন, এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন, নিজেদের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতো, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ, সুন্দর করে কথাবার্তা বললো। আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে, বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি হয়েছে, কি লাগবে, কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্ট আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে। তা বলছি স্যার আপনার যে পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দিই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম, আপনার কাজগুলো যেন স্যার ওইরকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করবো কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরো প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে, সেই পরে মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায়। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকিকে করলো, এরপরে তো আর কোনো কথা নেই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম।
এর বাইরেও বিপিন উরুলক নূরটুর সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, তো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। অতএব সেটা কি, সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে, এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন, আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে এটা সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি, এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই যে ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। অতএব এই যে মানে আপনার কোনো কিছু যে হচ্ছে না, মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ, সব কিছুতে কাজ চলছে, এটা চলছে ওটা, ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ। বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে, কাকে খুশি করার জন্য? এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে। তো সব এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ, সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ, কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে, এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম, এখনো বলছি। অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া, এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া, যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায়। অতএব তাদের এটার বিচার করতে হবে, কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী এই দেশে বিচারের উঠতে না, তাদের বিচার করতে হবে। কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল? শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল, এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আরো অনেকে আছে, তাদেরকে ধরতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, তাদের বিচার করতে হবে, দ্রুত তাদেরকে ধরতে হবে। এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই, আরে বেটা উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই, ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো, তাও নিউ ইয়র্কে না, ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো। জায়গার নাম বলতে বলেছে, কই কিনবেন ওই জায়গার নাম বলেন। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায় আমার স্টাইলে আমি কথা বলি, আমার কথা কারো পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। কত মানুষ ভাই কত কিছু বলতেছে, এত কিছু শোনার টাইম আছে নাকি? ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে, কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই, একজন মেসেজ পাঠিয়েছে, হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্রী গালাগালি করেছে, এটা মুখে উচ্চারণ করছে না, বিশ্রী গালাগালি। কিরে ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো কে? একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে 1-1.5 বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায়। আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই, আমার এত মানে সময় নাই, এখন আমি কি করবো? আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি না, একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে, বা একজনের সাথে কথা বলছি, আরেকজনকে বলছি, আরেকজন কল করেছে আরেক ফোনে, বলছে ভাই একটু পরে কল দিচ্ছি, ওনার সাথে 1 ঘন্টা কথা বলেছি, ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে, আমি কল করতে পারি নাই। এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, একা মানুষ, অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত। সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন, প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন, সব শেষ লিখেছে, যা জঘন্য গালাগালি সব দিয়েছে। আমার দোষটা কি বলেন তো? আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই, ওই লোকে আমি মেসেজ রিপ্লাই দেই নাই, এটাই হচ্ছে দোষ। এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু। ভাই আমি তো পলিটিক্স করবো না, আমি বিপ্লব করতে এসেছি এখানে, যেটা করি না এটা বিপ্লব করি। এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতি বলেন, ভালো পরিস্থিতি বলেন, যেই পরিস্থিতিতেই হোক, এই দেশের মানুষকে সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব। আমাদেরকে কেনা যাবে না। এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন, কিছু করার নাই তো। আপনি যদি আজকে ধরেন একটা জিনিস, আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে, সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আমাকে যা মনে চায় তাই করবেন, কিছু করার নাই তো। কিছু করার আছে, আপনি আমার বিরুদ্ধে 2টা ভিডিওতে কথা বললেন, ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন, সমস্যা নেই। কিন্তু একটা জায়গায় মাথায় রাখেন, আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক, আর শিবিরের লোক বলে হইলো বিএনপির লোক। আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ, আমার বলে আমি উবার চালাই, কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না, আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন, আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন। আপনার
আছে না, 2 টাকায় বিক্রি হওয়া, তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া, শাহেদ তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর, তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর, ভাই ইলিয়াসের কোভিডের পরপর ইয়ের আপনাকে করছিল, গেছিলেন, যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে, তো ওরা একটু দেখে টেকে আইসো। তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাককে, উনি আসছেন আমার সাথে দেখা করতে, যে ইলিয়াসের সাথে যেন দেখা করে আসি। তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো, তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায়, একটু আর্থিকভাবে কিছু যদি লাগে। তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে, নিয়ে আসা মানে ভালোবাসা, যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না, ভালোবেসে তারপরে ইশরাক ভাই এসে বলছে, ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যার ভিতরে আছেন, তো করেন, এটা রাখেন, তোর বাপের যা জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা, যা তোর ইশরাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর, ভিডিওতে কথা বলছে, তোর বাপকে এত সহজে কিনা জানে, অনেক কষ্ট করে থাকে এখানে, যদি প্রয়োজন এখানে বহুত টাকা লোন হয়েছে, আমি বহুত টাকা লোন হয়েছে, আস্তে আস্তে শোধ করেছি, সেটা আবার দাঁড়িয়েছি, উবার চালায়া, কফি বিক্রি করা, পিজা ডেলিভারি দিয়া, অনলাইন বিজনেস করা, ইউটিউবে টাকা দিয়া, নানানভাবে করেছে। আল্লাহ যেইভাবে রেখেছে না, অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা, যদি নাকি কাজ করে খাওয়া, এটা নিয়ে যদি নাকি তুই মানুষকে ভুল বুঝাইতে চাস, মানুষ তো বুঝবে না। এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে, মানুষ কেন আমার ভিডিও দেখে, মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে, আসিফ নজরুলকে সাপোর্ট করে না, এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে, যে সব মানুষ হচ্ছে মূর্খ, ওই আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি, এই 4-5 জন হইলো গিয়া, আরেক চাঁদাবাজ আছে 2টা, ওই 2 চাঁদাবাজ, এগুলি বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা। আরে বেটা আমেরিকায় থাকিস, কানাডায় থাকিস, তোর পোলাপাইন হবে 2 দিন পরে, তোর এর চিন্তা নাই, এদের পেটের মধ্যে যেগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে। তোদের মতো এরকম এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান, রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস, বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে, সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন রিক্সাওয়ালা পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না, তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যে লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই, বস্তায় বস্তায় টাকা দিচ্ছে, ঘুষ বস্তায় বস্তায়, গাড়িতে করে টাকা নিচ্ছে, সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে, খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ওই কারেন্সি টাকা, এইভাবে সব করা রয়েছে। টাকা একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প অল্প করে সেই টাকা সরাচ্ছে, যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। পাবলিকের বিরুদ্ধে লাগছিস, পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের, দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন, আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখবো মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না, আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে, আমি ঠিকমতো পারছি না। আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ পেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গার নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজন তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই, একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন, আমার পক্ষে কাউকে বলি নাই। তো তাদেরকে বলবো, যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান, তাদেরকে বলবো যে ভাই, আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই। কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যাচ্ছে তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকার এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই, সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না? জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না, কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে, তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যে অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যার যেমনে বলবে আমার সাথে আসবে, সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে, বলবে যে আমার সাথে বসতে চায়, যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে পূজায় দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে, আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সবকিছু জবাব দিব। কিছু বলি না, অনেক কিছু আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই, বলে লাভ কি? যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনে, অনেক অভিযোগ শুনে হাসি, শুধু যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি, ওইটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যদি করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম, যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি
মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে, সবকিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল, সবকিছুতে আপনি মনে করেন আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়ে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন, এই মামলা করতে 5,000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। দর্শক এখানে দেখলেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুল সম্পর্কে কি বললেন। আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন যেসব তথ্য উপস্থাপন করছে তাতে প্রমাণিত হয় যে আইন উপদেষ্টা আসিফ নজরুল মূলত ভারতের রয়্যাল এজেন্ট। বিডিআর হত্যাকাণ্ডের এ পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি। হেফাজত ইসলামের শাপলা চত্বরে পাখির মতন গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছিল, সেটারও কমিশন গঠন করা হয়নি। জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আয়না ঘরে জুলুম নির্যাতনে গুম করেছে, কোনোটারই কমিশন গঠন করা হয়নি। সাংবাদিক ইলিয়াস হোসেন স্পষ্ট বলেছেন যে তারা এই কমিশন গঠন করবে না।